আচ্ছা, আমরা সবাইকে আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আম ভাইবা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমি একটু অপেক্ষা করছি আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট হওয়ার জন্য। আমাদের সাথে অনেকেই যুক্ত হবেন আজকে। আম তো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমরা জাস্ট একটু ওয়েট করছি আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট হওয়ার জন্য। অডিয়েন্সটা ক্রিয়েট হলে আমরা আমাদের আজকের সেশনটা শুরু করছি এবং আপনাদের সাথে ভাইবা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট হোক। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনারা যারা লাইভ সেশনে যুক্ত হচ্ছেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এবং কোথা থেকে আপনি আপনার আজকের এই লাইভ সেশনটি দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার সুস্থ থাকাটা খুব জরুরি। তো হচ্ছে, যেহেতু আপনাদের সামনে ভাইবা আছে, তো এই ভাইবা নিয়ে আসলে তেমন বেশি ভয় পাওয়ার মতো কোনো কিছু নাই। তবে প্রতিনিয়ত অনেক রিকোয়েস্ট পাই আপনাদের কাছ থেকে যে ভাইবা সম্পর্কিত কিছু ক্লাস নেওয়ার জন্য বা ভাইবা সম্পর্কিত যে আমরা মক ভাইবাগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো কন্টিনিউ রাখার জন্য। তো আমরা এখন মোটামুটি এই কয়েকদিন একটু প্রেশার ছিল। আমরা আস্তে, আস্তে এই সামনের উইকের পরই হচ্ছে যে কলেজ অফ হয়ে যাচ্ছে। বন্ধ থাকবে প্রায় ১৫-২০ দিন। তো এর মধ্যে হচ্ছে যে আমরা আমাদের হচ্ছে যে মানে মোটামুটি আপনাদের যেহেতু পরীক্ষাও আপনাদের জানুয়ারি মাসেই থাকবে, একদম শুরুতেই ফার্স্ট উইকেই। তাহলে হচ্ছে যে আমরা প্রতিনিয়ত লাইভ সেশনগুলো নেওয়ার চেষ্টা করব বা ভাইবা সম্পর্কিত হচ্ছে যে গুরুত্বপূর্ণ অ্যা নোটসগুলো আছে সেগুলোকে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের প্রতিনিয়ত চেষ্টাগুলো থাকবে এবং যে মক ভাইভাগুলো আছে একদম অ্যা আপনাদের ভাইভা শুরু হওয়ার আগের সপ্তাহ থেকে এই মানে মক ভাইভাগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এইখান থেকে আমার যে আগের মক ভাইভাগুলো আমি নিয়েছিলাম, সেই সেশনগুলো থেকে অনেকে দেখেছিলেন, আমাকে বলেছিলেন সেগুলো আপনাদের ভালো লেগেছে। তো এখানে আসলে দেখেন, আমি অ্যা আপনাদের সাথে আলোচনাগুলো শেয়ার করছি। জাস্ট একটু আমি আমাদের গ্রুপগুলোতে হচ্ছে যে একটু লাইভটা শেয়ার করি। আর হচ্ছে যে আপনারা আমাকে একটু জানাবেন, যারা লাইভ সেশনে যুক্ত হয়েছেন, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। যারা লাইভ সেশনে যুক্ত হয়েছেন, আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানাবেন এবং আপনি কোত্থেকে আমাদের এই লাইভ সেশনটা দেখছেন সেটাও একটু আমাদেরকে জানাবেন। আ আম আমরা তাহলে আমাদের সেশনটা শুরু করব। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। একটু আমি ১ মিনিট সময় নিচ্ছি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছেন। আমি সবাইকে আজকের লাইভে অ্যা স্বাগতম জানাচ্ছি। আমি আজকে ডিরেক্ট Facebook লাইভেই আসলাম। তাহলে আপনাদের সাথে ইন্টারেকশনটা হবে আরো। আম আমি একটু আমার গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। একটু সময় নিচ্ছি। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের আজকের সেশনটা শুরু করছি। একটু সময় নিচ্ছি আমি। আম সিলেট মণি বলেছেন সিলেট থেকে দেখছেন। রিয়া সবকিছু, শফিউল্লাহ আশরাফি ভাই ভালো আছেন আশা করি। তারপর হচ্ছে শারমিন নাহার আসসালামু আলাইকুম, কেমন আছেন? রংপুর থেকে। হ্যাঁ, ভালো আছি। আপনিও আশা করি ভালো আছেন। আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে আমাদের আ আজকের ভাইভা সেশনটা শুরু করি তাহলে, হ্যাঁ? তো ১ম এ আমি আম আপনাদের সাথে যে মক ভাইভা গুলোতে আমি যুক্ত হয়েছিলাম, সেখানেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ভাইভা নিয়ে আসলে টেনশন করার মতো কোনো কিছু নাই। ভাইভাটাতে হচ্ছে যে আপনি ১০ টা প্রশ্ন আপনাকে করা হলো, আপনাকে ১০ টা প্রশ্ন করা হলো, এখান থেকে আপনি কয়টা প্রশ্ন পারলেন, এর উপর ডিপেন্ড করে আপনাকে ভাইভাতে উত্তীর্ণ করবে, এমন কোনো কিছু না। ভাইভাতে হচ্ছে যে বিষয়টাকে সবথেকে বেশি খেয়াল রাখা হয়
সেটা হচ্ছে আপনার অ্যাপ্রোচটা কেমন। অর্থাৎ আপনি আপনার মানে হচ্ছে যে আপনি যদি কোনো ধরনের অসৌজন্যতামূলক আচরণ না করেন এবং হচ্ছে যে আপনার অ্যাপ্রোচটা যদি ঠিক থাকে, তাহলে ভাইবা নিয়ে টেনশন করার মতো কোনো কিছু নাই। সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা শুরুতেই কোনো একটা জিনিস নিয়ে হচ্ছে যে খুব বেশি ভীত হয়ে পড়েন। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার আছে আসলে এখানে, ব্যাপারটা হচ্ছে যে অনেকেই আছে আসলে বেসিক্যালি চাকরি বলেন, চাকরির ক্ষেত্রে বলেন বা আপুদের ক্ষেত্রে ফ্যামিলি কথা বলেন, এটার জন্য হচ্ছে যে গুছিয়ে পড়ার একটা সময় পান না। এইজন্য হচ্ছে যে বেসিক্যালি একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়। কিন্তু আমি সবার প্রথমেই আপনাদেরকে একটা কথা বলবো, এটা নিয়ে প্যানিক করার মতো কোনো কিছু নাই। জাস্ট রিল্যাক্স থাকবেন। আপনি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তার মানে আপনি রিটেন পরীক্ষায় যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে। সেই সিলেবাসটা থেকে হচ্ছে যে এখন আপনার যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো নিয়ে আপনি একটু স্টাডি করবেন, একটু পড়াশোনা করবেন, এটাই। আমি বেশ কিছু পিডিএফ আপনাদের সাথে শেয়ার করেছি এবং আরো কিছু পিডিএফ আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে যে যেহেতু আপনাদের ফার্স্ট উইকে স্কুল লেভেলের ভাইবাটা শুরু হয়ে যাবে, তাহলে এগুলো আপনারা সব পেয়ে যাবেন। তো এখন একটা জিনিস কথা হচ্ছে যে কি, যে আপনি এই ভাইবা প্রস্তুতিটা কিভাবে নিতে পারেন, ঠিক আছে? তো আমি আপনাদের সাথে আজকে যেহেতু আমার আগেরগুলো হচ্ছিল মক ভাইবা, তো এখানে আজকে সেশনে আমি একটু ডিটেলস কথা বলি এইসব বিষয়গুলো নিয়ে। দেখেন এখানে প্রথম কথা হচ্ছে যে আপনি কিছু জিনিস একটু গুছিয়ে পড়বেন বা কিছু জিনিস একটু গুছিয়ে প্রিপারেশন নিবেন। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি লিখিত পরীক্ষার জন্য তো আপনার সবকিছু পড়া আছেই। আপনি লিখিত পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে আপনার আইডিয়া আছে। হ্যাঁ, যে বেসিক কম্পিউটারে কি, কি আছে, অপারেটিং সিস্টেমে কি, কি আছে, অ্যালগরিদম এবং ফ্লো চার্টে কি আছে। তো ভাইবার সময় যেটা হয় যে আসলে সত্যিকার অর্থে আপনার এই সিলেবাসটা তো আসলে ওনারা পুরোপুরি মুখস্থ রেখে দেয়নি, তাই না? তো বেসিক স্কুল লেভেলে হচ্ছে যে বেসিক প্রশ্নগুলো থেকে, বেসিক টপিকগুলো থেকে প্রশ্ন করে। হ্যাঁ? তো আপনার ঘাবড়ানোরও কিছু নেই। তবে আবার খেয়াল রাখবেন যে একদম, একদম বেসিক জিনিসগুলো যাতে আপনি মানে একদম বেসিক জিনিসগুলো যাতে আপনি পারেন, এই মতো করে আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে আরকি। ঠিক আছে? আর আপনার অ্যাপ্রোচটা ঠিক থাকতে হবে, আপনার ড্রেস আপটা ঠিক থাকতে হবে। আপনার সার্টিফিকেট গুলো এবং যারা ডিসেম্বরের ১ তারিখে মানে ৩০ তারিখ ডিসেম্বর ৩০ তারিখ থেকে হচ্ছে যে যাদের পরীক্ষা, আপনারা হচ্ছে যে এখন থেকে সার্টিফিকেট গুলো সব গুছিয়ে রাখবেন। সার্টিফিকেট জনিত যেগুলো যে যদি কোনো জটিলতা থাকে বা সার্টিফিকেট জনিত, হ্যাঁ, যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই জিনিসগুলো সলভ করে নিবেন। পরীক্ষার আগে যাতে ভাইবা পরীক্ষার আগে যাতে দৌড়াদৌড়ি করতে না হয়। এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা এবার আসি। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আপনারা যারা যুক্ত হয়েছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আজকের লাইভ সেশনটা, আজকে ভাইবার জন্য যে লাইভ সেশনটা আমরা করছি সেই লাইভ সেশনটা দেখছেন। এবং আপনারা এটাও কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। হ্যাঁ? আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের এই লাইভ সেশনটার সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, তাহলে আসেন আমরা বেশ কিছু ব্যাপার নিয়ে এবার একটু কথা বলি। যেমন ১ম এ আসেন আপনাদের আপনাদের হচ্ছে একটু আমরা একজন আচ্ছা, ঠিক আছে? আপনাদের যেমন বেসিক কম্পিউটার, আমি কি টপিকগুলো বললাম? বেসিক কম্পিউটার বলতে সেখানে হচ্ছে যে আপনার কম্পিউটারের বেসিক জিনিস, কম্পিউটারের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে বিভিন্ন প্রজন্মগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে মেমোরি সম্পর্কিত তথ্য, সিস্টেম সফটওয়্যার, এই সফটওয়্যার সম্পর্কিত তথ্যগুলো, এই ব্যাপারগুলো থাকে। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে হচ্ছে যে কিছু টপিক আপনারা পড়েছেন, হ্যাঁ? এই মানে হচ্ছে যে কোন ধরনের অপারেটিং সিস্টেমে কি কাজ হয়, এই ব্যাপারগুলো একটু দেখতে পারেন। এরপর হচ্ছে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে কিন্তু প্রশ্ন করাটা সহজ ভাইবার ক্ষেত্রে। ঠিক আছে? ভাইবার ক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রশ্ন করাটা সহজ, যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে কিন্তু খুব সহজেই কিন্তু কি করা যায়? প্রশ্ন করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা আজকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বিষয়ক কিছু আম অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? তো আসেন আমরা ১ম এ শুরু করি। তো আমাদের আপনারা এই অ্যালগরিদম এবং ফ্লো চার্টের জন্য, আপনারা এই অ্যালগরিদম এবং ফ্লো চার্টের জন্য যেটা করতে পারেন, আপনাদের কাছে কলেজ লেভেলের মুজিবুর রহমান স্যার অথবা অক্ষরপত্র যে বইটা আছে আপনাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্টের জন্য, সেই বইটা থেকে একটু দেখতে পারেন। ১ম দিকে ৮-১০ পেজ দেখলেই মোটামুটি এখান থেকে হচ্ছে যে দেখা হয়ে যাবে আরকি। ঠিক আছে? তো ১ম এ আসেন আমরা প্রোগ্রাম জিনিসটা কি? তারপর হচ্ছে যে এখানে কম্পিউটার সংগঠন বিষয়ক কিছু তথ্য, তারপর মেমোরি, ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি সম্পর্কিত কিছু তথ্য, এই জিনিসগুলো একটু আমরা দেখি আরকি। ঠিক আছে? তো আসেন আমরা ১ম এ দেখি তাহলে আমাদের প্রোগ্রাম। আমরা আজকে তাহলে ভাইবার ১ম সেশনে আমরা হচ্ছে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, হ্যাঁ? এই টপিকটা থেকে কিছু
কিছু টপিক এখান থেকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে আলোচনা করি। দেখেন আপনাদের এই জিনিসগুলোকে একটু জাস্ট গুছিয়ে পড়বেন, ব্যাস হয়ে গেছে। এবং পরবর্তীতে আমি এখান থেকে একটা পিডিএফ দিয়ে দিব, এটা আপনারা দেখতে পারেন। ওকে, আচ্ছা, তো সবার প্রথমে দেখেন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পড়তে গেলে এটার সাথে রিলেটেড কিছু ইনফরমেশন কিন্তু আপনি পড়ে নিতে পারেন। হ্যাঁ, আপনি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পড়তে গেলে এটার সাথে রিলেটেড কিছু ইনফরমেশন পড়ে নিতে পারেন। যেমন কি পড়ে নিতে পারেন? যেমন হচ্ছে যে আপনার প্রোগ্রাম বলতে কি বুঝায়? ওকে, তাহলে প্রোগ্রাম বলতে কি বুঝায় দেখে নিতে পারেন। কম্পিউটার সংগঠন দেখতে পারেন। ঠিক আছে? তো আমরা দেখেন, প্রথমে আসেন আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রোগ্রাম বলতে কি বুঝেন? হ্যাঁ? এখানে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে কি, আপনার কোয়েশ্চেন করাটা খুব ইজি। হ্যাঁ, আপনাকে খুব ইজিলি একটা অ্যালগরিদম বলতে পারে যে আচ্ছা, লিপ ইয়ারের জন্য আমাদের অ্যালগরিদমটা কি হবে? বা হচ্ছে যে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা আমরা বোঝার জন্য আমাদের অ্যালগরিদম কি হবে? হ্যাঁ, বা ফ্যাক্টোরিয়াল এর জন্য অ্যালগরিদম কি হবে? তো এখানে কি করবেন, ছোট মানে শর্ট নোটের মতো করে জিনিসগুলোকে একটু রেডি করবেন, তৈরি করবেন, পড়েন। এটা আপনাদের জন্যই ভালো হবে। জিনিসগুলো আপনাদের রিভিশন হয়ে যাবে। এটা আপনার একটা কনফিডেন্স নিয়ে আপনি একটা ভাইবার মধ্যে পারফর্ম করতে পারবেন। তো আসলে প্রোগ্রাম বলতে আমরা যেটা কি বুঝি, আমরা প্রোগ্রাম বলতে বুঝি যে কম্পিউটারের মাধ্যমে, প্রোগ্রাম বলতে আমরা যেটা বুঝি কম্পিউটারের মাধ্যমে আমরা মূল কথা, একটা প্রথম কথা হচ্ছে যে কি, প্রোগ্রাম মানে হচ্ছে যে সেট অফ ইনস্ট্রাকশন, যেখানে কিছু আপনি হ্যাঁ নির্দেশাবলী অনুযায়ী কাজ করেন। প্রোগ্রাম বলতে বোঝাচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ এখানে এই একটা প্রোগ্রামের মধ্যে যেভাবে করে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে বা যেভাবে করে নির্দেশনা দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমার কাজটা সংগঠিত হবে। তার মানে প্রোগ্রাম বলতে আমরা বুঝাচ্ছি যে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে, আমরা কোনো একটা সমস্যা সমাধানের উদ্দেশ্যে কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টিকে বলছে হচ্ছে যে কি, প্রোগ্রাম। আচ্ছা, আর এইবার এখানে একটা জিনিস খেয়াল করেন, এই প্রোগ্রামার হচ্ছে যে ভাষায় কথা বলে বা যে ভাষায় প্রোগ্রামিং করে, তাকে বলা হয় হচ্ছে যে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং, আমরা এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। ঠিক আছে? তাহলে মূলত আপনি কি করেন, যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলোকে ধারাবাহিকভাবে সেগুলোকে কি করেন, ফলো করেন। এবং এটার ফলে কিন্তু আপনার প্রোগ্রামটা মোটামুটি একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য আপনি সেই প্রোগ্রামটা কিন্তু সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কি করে, কাজ করা শুরু করে। তাহলে আপনাকে এভাবে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা, প্রোগ্রাম বলতে আপনি কি বুঝেন? হ্যাঁ, তো এইভাবে করে আপনাকে কোয়েশ্চেন গুলো করতে পারে। তারপর হচ্ছে যে আপনার কিছু ইনফরমেশন এখান থেকে আপনি একটু দেখতে পারেন। যেমন এখানে একটা, কিন্তু আমি যেটা বারবার বলছি, আপনারা এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কিত এই টপিকটা ক্লিয়ার করার জন্য মুজিবুর রহমান স্যার অথবা অক্ষরপত্র প্রকাশনীর বইগুলো কি করতে পারেন, দেখতে পারেন। ঠিক আছে? বইগুলো দেখতে পারেন। আচ্ছা, এইবার আসেন আমরা দেখি যে আপনার কম্পিউটার সংগঠন, তাই না? আপনার এখানে আপনি ইলাবোরেশন গুলো সবগুলোর পূর্ণ মানে রূপগুলা, যেমন হচ্ছে যে পুরো আইসিটি বইয়ের মধ্যে হচ্ছে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ইলাবোরেশন আছে। যেমন আপনাকে বলতে পারে সিপিইউ, এটার পূর্ণরূপটা লিখেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আপনাকে বলতে পারে আইপি, এটার পূর্ণরূপটা কি, ইন্টারনেট প্রোটোকল। এফটিপি, এটার পূর্ণরূপটা কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপর হচ্ছে এসএমটিপি, এটার পূর্ণরূপটা কি, হ্যাঁ, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এইভাবে থাকতে গিয়ে করতে পারে। আচ্ছা, আমরা একটু কমেন্টগুলো দেখি যে সুমাইবা বলেছেন, আমি কিছু দেখতেও শুনতে পাচ্ছি না। কেউ কি এরকম প্রবলেম ফেস করছেন নাকি আমার নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা, লাইভ দেখতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? একটু আমাকে জানান তো। আপনাদের কারো লাইভ দেখতে সমস্যা হচ্ছে কিনা বা কোনো সাউন্ড জনিত কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানান। আমার এই পাশ থেকে সবকিছু ওকে আছে। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, দেখছেন না? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা পরবর্তী ধাপটাতে যাই। আপনারা এখানে
আমি একটা পিডিএফ এর মধ্যে মানে গুরুত্বপূর্ণ যতগুলো ইলাবোরেশন আছে এরকম যে পূর্ণরূপগুলো আছে এগুলো হচ্ছে যে একসাথে দিয়ে দিব, এগুলো একটু দেখে যাবেন। এটা কিন্তু এই টাইপের আপনাকে বুঝতে হবে যে মানে কোন ধরনের প্রশ্ন করাটা খুব ইজি আসলে। যেমন আপনাকে বলে দিতে পারে যে এসএমটিপি এটা পূর্ণরূপটা কি বলেন, বা প্রোটোকল এটা বলতে কি বুঝেন, এরকম ছোট ছোট কোয়েশ্চেনগুলো এগুলোকে একটু বেশি নজর দিবেন স্কুল লেভেলের ক্ষেত্রে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেমন আপনি আমাদের যে কম্পিউটারের যে আমাদের যে কম্পিউটার যে প্রধান অংশ, হ্যাঁ, যার মাধ্যমে কম্পিউটার হচ্ছে যে সমস্ত প্রক্রিয়াকরণ কাজ করে থাকে, হ্যাঁ, সেই প্রক্রিয়াকরণ অংশটিকে বলা হয় হচ্ছে যে কি সিপিইউ। ঠিক আছে? যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে আমি কি বলেছি যে আমাদের কম্পিউটারের একটা প্রধান অংশ আছে। আমাদের যেমন মানবদেহের যেমন গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি মস্তিষ্ক, হ্যাঁ, যেমন এই মস্তিষ্কের নির্দেশে কিন্তু আমরা কি করি বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে সমাধান করে থাকি, তেমনি কম্পিউটারের একটা প্রধান অংশ আছে, এটা হচ্ছে যে যার মাধ্যমে কম্পিউটার সমস্ত প্রক্রিয়াকরণ কাজ করে থাকে। হ্যাঁ, তাহলে এই এই অংশটিকে বলা হয়, সেই প্রক্রিয়াকরণ অংশটিকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি যে একটা মাইক্রো প্রসেসরে হচ্ছে যে এক বা একাধিক সিপিইউ থাকে। তাহলে এই সিপিইউর কাজটা হচ্ছে যে কি কম্পিউটারের সমস্ত হিসাব নিকাশ করা। ঠিক আছে? আমি এই জিনিসগুলো যেগুলো বলছি বা আপনারা আলোচনা করছি, এই জিনিসগুলো একটু শুনতে থাকেন, বুঝতে থাকেন। এই জিনিসগুলো আমি আপনাদেরকে আবার পিডিএফ আকারে জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন দেখেন কম্পিউটারের ইনপুট ডিভাইসের কিছু ব্যাপার আছে, আউটপুট ডিভাইসের ব্যাপার আছে। এখানে কিন্তু আপনি কোনো কিছু একটা ইনপুট দিবেন, সেটা প্রসেসিং হবে, সেটা প্রসেসিং হয়ে আপনাকে একটা আউটপুট দিবে। মূলত এই কাজটাই কিন্তু করে থাকি, তাই না? তাহলে কম্পিউটারের সংগঠনের মধ্যে কিন্তু আপনার বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ইনপুট ইউনিট থাকছে, একটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ আছে, আর সেটা থেকে হচ্ছে যে আপনার প্রসেসিং হয়ে সেখান থেকে আমরা একটা কি পাচ্ছি, আউটপুট ইউনিট পাচ্ছি। তো এখানে স্কুল লেভেলের ক্ষেত্রে আমি বলবো যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসগুলো একটু ভালো করে দেখে রাখবেন। ঠিক আছে? এগুলো একদম ইজি জিনিস, কিন্তু কথা হচ্ছে যে আমাকে বুঝতে হবে স্কুল লেভেলের জন্য আমাকে কোন ধরনের প্রশ্নগুলোকে আমাকে এখানে গুরুত্ব দিতে পারে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে? যে আপনাকে এভাবেও জিজ্ঞেস করতে পারেন কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলেন দেখি। হ্যাঁ, প্রশ্ন কিন্তু এভাবে হয়, বা কয়েকটা আউটপুট ডিভাইসের নাম বলেন দেখি। তখন আপনাকে সেটা এভাবে করেও বলতে পারে, অথবা আপনাকে সরাসরি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, আচ্ছা স্ক্যানার এটা কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস দেখি বলেন। একটা জিনিস হচ্ছে কি দেখেন, আপনাকে আপনি নার্ভাস হয়ে গেলে হবে না, আপনাকে হচ্ছে যে কনফিডেন্ট থাকতে হবে, মূল কথা হচ্ছে সেটা। আর আমার কথা হচ্ছে যে যে কোনো কিছু আপনার মনে করেন ভাইবা একদমই দরকার নাই, মনে করেন ভাইবার কোনো প্রয়োজনীয়তা নেই, ভাইবার কোনো দরকারই নেই, কিন্তু তাও যদি আপনি মানে কোনো কিছু না পড়ে কোনো কিছু না দেখে চলে যান, তখন তো আপনি হচ্ছে যে কি থাকবেন, আপনি আপনার সেই উৎসাহটা মানে আপনার সেই কনফিডেন্সটা থাকবে না। আপনার কনফিডেন্স না থাকলে সেটা আপনি ভাইবা বোর্ডে গিয়ে সেটা আপনি কি করবেন, উল্টাপাল্টা করে ফেলতে পারেন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি আপনার এই জিনিসগুলো তো সবসময় কাজে লাগে, এবং এগুলো খুব বেসিক জিনিস, এগুলোকে গুছিয়ে একবারের মতো করে পড়ে ফেলবেন। আপনারা যেটা কাজ করেন যে প্রতিবার যে কোনো একটা পরীক্ষার আগে এসে তখন জিনিসগুলোকে গোছানো শুরু করেন, প্রত্যেকবার আলাদা আলাদাভাবে সেই জিনিসগুলোকে গোছাতে থাকেন। তাহলে আমার একটা আপনাদের কাছে পরামর্শ থাকবে কি, যে জিনিসটা পড়ছেন বা যে টপিকটা পড়ছেন, যেটা আমি সব ক্ষেত্রেই ফলো করি, সেটা হচ্ছে যে কি আপনি একসাথে একবারেই গুছিয়ে ফেলবেন। যেমন আপনি বেসিক কম্পিউটার পড়ছেন, একসাথে গুছিয়ে আপনি আপনার মতো করে নোট ডাউন করে ফেলবেন। বা আমরা যারা বিভিন্ন পিডিএফ গুলো আপনাদের সাথে শেয়ার করি, সেখান থেকে পিডিএফ গুলো নিয়ে শুধু আমরা পিডিএফ ডাউনলোড করে রেখে দিলাম, তাহলেও কিন্তু হচ্ছে না, হয় না। তাহলে সেগুলো কি করলেন, সেগুলো আপনি ওখান থেকে দেখে আপনি জিনিসগুলোকে গুছিয়ে ফেললেন, এবার বারবার সেগুলোকে রিভিশনে রাখলেন, তখন কিন্তু আপনার কষ্টটা অনেক কম হয়। আমাদেরকে দেখা যায় যে একটা পরীক্ষার আগে নতুন করে আবার পুরো প্রিপারেশনটা নিতে হয়। ঠিক আছে? তো আমি সামগ্রিক এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, যাতে আপনাদের ভাইবা সম্পর্কিত যে ভীতিটা আছে সেই ভীতিটা হচ্ছে যে কেটে যায়। তাহলে এখানে ইনপুট ডিভাইসের মধ্যে হচ্ছে যে আপনি ইনপুট ডিভাইসগুলোর নাম মনে রাখবেন, আবার কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট এবং আউটপুট উভয় হিসাবে কাজ করে, সেইগুলোর নাম মনে রাখবেন। এগুলো আমরা একটু পিডিএফ এর মধ্যে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। যেমন আপনার ইনপুট ডিভাইসের মধ্যে হচ্ছে স্ক্যানার, ঠিক আছে, ওএমআর, ওসিআর, লাইট পেন, জয়স্টিক, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা, ওয়েবক্যাম, মাইক্রোফোন, এগুলো কিন্তু সব ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। ঠিক আছে? আর কয়েকটা আউটপুট ডিভাইসের আপনারা নাম মনে রাখবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনাকে যদি জিজ্ঞেস করা আছে কয়েকটা আউটপুট ডিভাইসের নাম বলেন, হ্যাঁ, তাহলে এই কয়েকটা আউটপুট ডিভাইসের নাম মনে রাখবেন, ব্যাস এতটুকুই। আবার কিছু কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট এবং আউটপুট হিসেবেও উভয় হিসাবে কি করা যায়, ব্যবহার করা যায়, সেগুলোর একটু কি রাখবেন, নাম মনে রাখবেন। আচ্ছা, তো এখানে আসেন, এখান থেকে আমি আরো কিছু জিনিস একটু বলি যে আপনাকে
আপনি আরো কিছু জিনিস এখান থেকে একটু পড়তে পারেন। সেটা জিনিসটা কি আমি একটু আপনাদের সাথে সেটা শেয়ার করছি। দেখেন, প্রথমে আসেন ইনপুট ডিভাইসের মধ্যে। তাহলে আমি কি বললাম? ইনপুট ডিভাইসের মধ্যে তো আমরা বললাম যে কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন, আপনার গ্রাফিক্স ট্যাবলেট, হ্যাঁ, তারপর হচ্ছে যে গ্রাফিক্স ট্যাব, জয়স্টিক, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওএমআর, ওসিআর, এগুলো কিন্তু সবগুলো ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। কারণ আপনাকে যদি সরাসরি মানে আপনার হচ্ছে যে আপনার যদি সরাসরি জিজ্ঞেস করে যে আচ্ছা এই যে আপনার যে এমআইসিআর রিডার এটা কি ইনপুট না আউটপুট ডিভাইস এটা বলেন, তখন যাতে আপনি সেটা পারফর্ম করতে পারেন। বা মনে করেন কিছু ডিফারেন্ট বা আপনার মনে করেন যেগুলো একটু গুরুত্বপূর্ণ, যেমন ওয়েবক্যাম কিন্তু ওয়েবক্যাম হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে জয়স্টিক, জয়স্টিক হচ্ছে যে জয়স্টিকও কিন্তু হচ্ছে যে ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে দেখি একটা ইনপুট ডিভাইসের নাম আছে হচ্ছে ডিজিটাইজার, ঠিক আছে? ডিজিটাইজার এটা কিন্তু কমন না, এটা হচ্ছে যে ডিজিটাইজার এটা কিন্তু একটা ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। আমি একটু আপনাদেরকে বানানটা লিখে দিতে পারি এখানে। এটা হচ্ছে কি ডিজিটাইজার। তো ডিজিটাইজার এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস। এটা আসলে বেসিক্যালি ডিজিটাইজার ব্যবহার করা হয় হচ্ছে যে মৌজা ম্যাপগুলো সংরক্ষণ এবং সম্পাদনার কাজে কিন্তু এই ডিজিটাইজারটা ব্যবহার করা হয়। বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর বেসিক্যালি ডিজিটাইজার ব্যবহার করে তাদের মৌজা ম্যাপগুলো সংরক্ষণ এবং সম্পাদনা করে আর কি। তো ডিজিটাইজারটা কিন্তু এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এইভাবে করে আপনি একটু এই জিনিসগুলো দেখলেন। তারপর এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, যেমন হচ্ছে যে কিবোর্ডের আমরা ইনপুট ডিভাইসগুলো সম্পর্কে, কারণ স্কুল লেভেলের জন্য তো আসলে এগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই না? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এগুলো গুরুত্বপূর্ণ। তো ইনপুট ডিভাইসের মধ্যে হচ্ছে যে আপনার এর থেকে মানে আপনাকে ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস এভাবে প্রশ্ন করতে পারে। তারপর হচ্ছে এছাড়া ফাংশন কি বা কিবোর্ডের ফাংশন কি বা কিবোর্ডের আলফা নিউমেরিক কি, নিউমেরিক কি, এগুলো সম্পর্কে তেমন কোনো কোয়েশ্চেন আসলে বেসিক্যালি হয় না, ঠিক আছে? আচ্ছা, তারপর এরপর আপনারা দেখতে পারেন কিবোর্ডের মধ্যে আমরা এরপরে পিডিএফ এর মধ্যে আর ৩টা জিনিস যুক্ত করেছিলাম। সেটা হচ্ছে আচ্ছা, এখানে পূর্ণরূপগুলা, হ্যাঁ, পূর্ণরূপগুলো কিন্তু ভালো করে দেখবেন একটু। হ্যাঁ, আমি বারবার বলছি পূর্ণরূপগুলো থেকে প্রশ্ন হয়। যেমন হচ্ছে যে আপনার এমআইসিআর রিডার, ওকে? তাহলে এগুলো কিন্তু হচ্ছে যে কি ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা, এমআইসিআর রিডার, ওএমআর, এগুলো কিন্তু সব ইনপুট ডিভাইস। তাহলে এই ইনপুট ডিভাইস পড়তে গিয়ে এখানে এমআইসিআর এর পূর্ণরূপটা আপনারা একটু দেখে ফেললেন যে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ঠিক আছে? তাহলে এই এমআইসিআর এই রিডারটা বেসিক্যালি কোথায় ব্যবহার করা হয়? ব্যাংকের চেক বইয়ে কিন্তু বর্তমানে এমআইসিআর রিডারটা কি করা হয়? ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে যে ওএমআর, এটার পূর্ণরূপটা একটু দেখতে পারেন। ওএমআর এর পূর্ণরূপটা কি এটা একটু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ওএমআর এটার পূর্ণরূপটা কি? আপনাদের থেকেও কিছু জিজ্ঞেস করি, আপনারাও বলতে থাকেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে। ওএমআর এবং ওসিআর এই দুইটার পূর্ণরূপটা আপনারা একটু কমেন্ট করে জানান, আমরা পরবর্তীগুলোতে যেতে থাকি, ঠিক আছে? তাহলে ওএমআর এবং ওসিআর এই দুইটার পূর্ণরূপটা কি হবে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু সবগুলো কি, এগুলো হচ্ছে সবগুলো ইনপুট ডিভাইস। আচ্ছা, এরপর আসেন আউটপুট ইউনিটের মধ্যে, ঠিক আছে? আউটপুট ইউনিটের মধ্যে আপনাদের সাথে একটু আলোচনা করি। হ্যাঁ, আউটপুট ইউনিটের মধ্যে হচ্ছে যে দেখেন কি কি দেখতে হবে আউটপুট ইউনিটের মধ্যে। আউটপুট ইউনিটের মধ্যে আপনি দেখতে পারেন যে বিভিন্ন আউটপুট ডিভাইসগুলো, তাই না? এরপর তাহলে আউটপুট ডিভাইসগুলোর মধ্যে কি আছে? মনিটর আছে, তাই তো? মনিটর আছে। তারপর হচ্ছে যে প্রিন্টার আছে, ঠিক আছে? প্রিন্টার আছে। তারপর হচ্ছে যে প্রজেক্টর আছে, রাইট? প্রজেক্টর আছে। তারপর হচ্ছে স্পিকার আছে। স্পিকারও কিন্তু আউটপুট ইউনিটের মধ্যে পড়ে। স্পিকার আছে। তারপর হচ্ছে তারপর স্পিকারের পর হচ্ছে যে তারপর আপনার আর কি হেডফোন আছে। এরপর প্লটার। এটা একটু আপনাকে যদি সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করে আচ্ছা প্লটার ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস, তাহলে আপনাকে বলতে হবে প্লটার হচ্ছে আউটপুট ডিভাইস, ঠিক আছে? প্লটার হচ্ছে আউটপুট ডিভাইস, ওকে? তাহলে এখান থেকে আপনি আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু দেখতে পারেন। যেমন আমি বলি একটা জিনিস পড়তে গিয়ে এটার সাথে নেসেসারি ইনফরমেশনগুলো একটু পড়ে ফেলা। আমার কথা হচ্ছে সেটা, যখন আপনি একটা টপিকের ভিতর প্রবেশ করবেন, এই যে দেখেন আমরা একটা বেসিক টপিক থেকে পড়া শুরু করেছি। এই বেসিক টপিক থেকে পড়তে দেখেন আমরা
কত আরো মানে ডিটেলস টপিকে চলে যাব। মানে আমরা যেটা পড়বো, আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা সম্পর্কে একটু প্রিপারেশন নিচ্ছি সেটা একদম বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে সেই বেসিক থেকে এখান থেকে আচ্ছা আর কি হইতে পারে, এখান থেকে কি আসতে পারে, এখান থেকে প্রশ্ন হলে আবার কিভাবে ঘুরিয়ে দিতে পারে, এই জিনিসগুলো জাস্ট এইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমার কথা হচ্ছে সেটা। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন যে অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক কোয়েশ্চেন অ্যান্ড অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন। তারপর হচ্ছে যে দেবজিৎ অধিকারী লিখেছেন অপটিক্যাল মার্ক রিকগনিশন, ঠিক আছে। ওএমআর ওসিআর এই দুটো একটু কমেন্ট করে জানান, ঠিক আছে। ওএমআর এবং ওসিআর এটার পূর্ণরূপটা কি হবে? আচ্ছা, ওকে, আসেন। এবার আপনি যখন মনিটর পড়ছেন, আমি একটু দেখাই তাহলে। দেখেন, এবার মনিটরের ভিতরে আমরা প্রবেশ করলাম। মনিটর যখন পড়ছেন, এখানে আপনার মনিটর তো একটা আউটপুট ডিভাইস, তো এখান থেকে তো আসলে আপনার কিছু লাগছে না। তাহলে আপনি এখান থেকে আপনি যেটা দেখতে পারেন সেটা হচ্ছে দেখি এখানে কিছু ছোট ছোট ইলাবোরেশন আছে, সেগুলো একটু দেখে নিতে পারেন। যেমন হচ্ছে যে আমাদের কিন্তু মনিটর কিন্তু আমরা ৩ ধরনের মনিটর দেখতে পাই, তাই না? সিআরটি মনিটর আমরা দেখতে পাই। তো এই সিআরটি মনিটরের পূর্ণরূপটা একটু দেখে নিলেন আপনি, ঠিক আছে। ক্যাথোড রে টিউব, ক্যাথোড রে টিউব। তারপর হচ্ছে আপনারা এলসিডি, ঠিক আছে, এলসিডি। আপনাদের মনিটর সিআরটি মনিটর আছে, এলসিডি মনিটর আছে, এলইডি মনিটর আছে, তাহলে এলসিডি লিখলাম। তাহলে এলসিডিটা কি হতে হবে? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ঠিক আছে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ক্রিস্টাল, তারপর হচ্ছে কি ডিসপ্লে। ওকে, এই পূর্ণরূপগুলো একটু দেখে নিলেন। এরপর হচ্ছে যে এলইডি, ঠিক আছে। এলইডির পূর্ণরূপ কি হবে সেটা আপনারা একটু কমেন্ট করে জানান। একটা আপনাদের জন্য রাখছি, হ্যাঁ। অনেকেই হচ্ছে যে কমেন্ট করেছেন অপটিক্যাল ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, অপটিক্যাল মার্ক রিকগনিশন, ঠিক আছে। তাহলে এইবার দেখেন এলইডি, এলইডি এর পূর্ণরূপটা কি হবে সেটা একটু বলেন। আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এলইডি এর পূর্ণরূপ কি বলেন তো দেখি, ঠিক আছে। তাহলে আপনার ছোট ছোট জিনিসগুলো আর কি, তাই না? স্কুল লেভেলের ভাইভাতে আমাদের তো আসলে খুব গভীরে খুব খুব প্রশ্ন হয় না, হ্যাঁ, খুব ডিপের কোনো প্রশ্ন হবে না, একদম বেসিক। শুধু স্কুল লেভেল না, কলেজ লেভেলের মধ্যে আপনাকে যে একদম অনেক কঠিন কঠিন প্রশ্ন করে আটকাবে, ব্যাপারটা এটা না। দেখবে যে কি, আমি যেটা বারবার আপনাদের সাথে শেয়ার করছি, আপনি 10টার মধ্যে 5টা পারলেন, 8টা পারলেন, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে যে ফ্যাক্ট যেটা এখানে, সেটা হচ্ছে যে আপনি কতটা কনফিডেন্স, অর্থাৎ মানে কনফিডেন্সের সাথে আপনি এটা কি করতে পারছেন, উত্তর দিতে পারছেন, সেই জিনিসটা আপনার অ্যাপ্রোচটাকে বারবার, আমি বারবারই কথা বলছি, আপনার অ্যাপ্রোচটাকে দেখবে। আচ্ছা, তাহলে এখানে এলইডি এটার পূর্ণরূপটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা একটু বলতে পারেন। সোলাইমান খান বলেছেন যে লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে। তারপর হচ্ছে যে হ্যাঁ, আরেকটা কথা সবসময় মনে রাখবেন, ভাইবা ভাইবা বোর্ডে ঢোকার আগে, হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি, ভাইবা বোর্ডে ঢোকার আগে ওইখানে হচ্ছে যে আপনার সামনে অনেকগুলো পেজ দেওয়া থাকবে, হ্যাঁ অনেক অনেক ক্ষেত্রে দেওয়া থাকে। যেমন আমি যে ভাইভাগুলো দিলাম সেগুলোতে হচ্ছে যে পেজ ছিল, হাতে পেজ, সামনে পেজ ছিল। আপনি অবশ্যই কলম নিয়ে প্রবেশ করবেন, হ্যাঁ এটা কিন্তু একটা আপনাকে বলতে পারে আচ্ছা দেখি লিখে দেখান এই যে এলইডি এটা কি, বা আপনাকে বলবে যে ন্যান থেকে এন বানিয়ে দেখান, এরকম আপনাকে বলবে। তো কলমটা সবসময় সাথে রাখবেন, ঠিক আছে। লাইট এমিটিং ডায়োড, ফাতেমাতু জোহরা বলছেন লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড এলইডি, রাইট, লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা হচ্ছে যে এই এই মনিটর পড়তে গিয়ে এই ছোট ছোট ইলাবোরেশন গুলো একসাথে দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু এর পরবর্তীটাতে যাই। এর পরবর্তীতে হচ্ছে যে এখানে এখানে একটা প্রশ্ন, যেমন এখানে আরো কিছু পুনরূপ আছে। যেমন আপনার আউটপুটের মধ্যে আমরা এখানে ভিডিও কন্ট্রোলার, হ্যাঁ এখানে আমরা এখান থেকে একটা পূর্ণরূপ পড়তে পারি ভিজিএ। এটার পূর্ণরূপ কি দেখি, যদি আপনাদের জানা থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ভিজিএ এটার পূর্ণরূপটা কি হবে? ভিজিএ এর পূর্ণরূপটা কি হবে যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানান। অনেকেই আপনাদের আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আপনারা যারা নতুন করে যুক্ত হচ্ছেন, আপনারা চাইলে এই লাইভ সেশনটা শেয়ার করে দিতে পারেন। তাহলে যাদের যাদের ভাইবা প্রস্তুতি বিষয়ক ক্লাসগুলো দরকার, আম, সেগুলো আমরা আমাদের পেজ থেকে সাপোর্টগুলো দিতে পারবো। আর আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতটা রেসপন্স করেছেন। আপনাদের রেসপন্সটা থাকলে অবশ্যই আমি এই জিনিসগুলো কন্টিনিউ করব এবং আপনাদেরকে এগুলো আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আচ্ছা, তাহলে
ভিজিএটা এটা আপনারা তাহলে চেষ্টা করেন। আপনারা চেষ্টা করেন আমরা পরবর্তী ইনফরমেশনগুলোর দিকে যাই। এখানে ছোট্ট, ছোট্ট কিছু আমরা ইনফরমেশন দিব আরো। যেমন হচ্ছে যে আপনার পিক্সেল, হ্যাঁ? আপনাকে ছোট্ট, ছোট্ট ইনফরমেশনগুলো আমি দিচ্ছি। এগুলো আমি আচ্ছা, ফাতেমাতুজ জোহরা লিখেছেন ভিডিও গ্রাফিক্স অ্যারে। আচ্ছা, এরপর ভিডিও রাজিয়া সুলতানা, সুমি লিখেছেন ভিডিও গ্রাফিক্স অ্যারে, সুমি এভা লিখেছেন ভিডিও গ্রাফিক্স অ্যারে। হ্যাঁ, ঠিক আছে। অনেকে কমেন্ট করছেন সাধন কুমার ভিডিও গ্রাফিক্স অ্যারে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভিডিও গ্রাফিক্স অ্যারে। ওকে, আচ্ছা। এরপরে আসেন। এরপরে আমরা যে টপিকটা পড়ছি সে টপিকটা হচ্ছে কি পিক্সেল। হ্যাঁ, আপনারাই পারফর্ম করবেন। হ্যাঁ, আপনারা দেখেন আপনারা কয়টা পারছেন। হ্যাঁ, এবং ছোট্ট, ছোট্ট ভাবে এগুলো আপনাদের কাছে যদি খাতা কলম থাকে আপনারা এগুলোকে একটু নোট ডাউন করে রেখে দিতে পারেন। এই যে আপনার সত্যিকার অর্থে আপনি এভাবেই যদি এগুলো একটু দেখেন তাহলে দেখবেন যে আপনার ভাইভাগুলো প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আর কঠিন কিছু নাই আসলে। আচ্ছা, তাহলে আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, পিক্সেল বলতে কি বোঝেন দেখেন তো? যে পিক্সেল বা রেজুলেশন এগুলো একটু আপনাকে বলতে পারি। আমরা কিন্তু দেখেন আমরা ছিলাম কিন্তু ইনপুট আউটপুট ইউনিট। আমরা প্রোগ্রাম দিয়ে শুরু করেছি। আমি যেটা করছি সেটা হচ্ছে যে কি একটা ইনফরমেশন দিতে গিয়ে এটার সাথে আমার হয়তো ভিন্ন টপিকে আমি চলে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে একটা টপিক থেকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করছি। তাইলে হচ্ছে যে কি আমরা এইভাবে করে ইনফরমেশনগুলো জটগুলোকে খুলছি। এটাই হচ্ছে কথা। আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাব। ঠিক আছে? তাহলে আসেন পিক্সেল। পিক্সেলের পুনরূপটা কি? এটা হচ্ছে কি পিকচার এলিমেন্ট, তাই না? পিকচার এলিমেন্ট। পিকচার এলিমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে কি আর আপনি যদি আরেকটু মানে স্পেসিফাই করে বলতে চান, হ্যাঁ? বা আপনি যদি আরেকটু সুন্দর করে গুছিয়ে বলতে চান, তাহলে কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। কম্পিউটারে আপনি কিভাবে বলতে পারেন? তথ্য প্রদর্শনের কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। আমরা কিন্তু ছিলাম আউটপুট ডিভাইসে। সেখান থেকে আমরা একটু নেসেসারি ইনফরমেশনগুলো একটু বলে দিই ছোট, ছোট। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আসলে। তাহলে কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে কি পিক্সেল, আর পিক্সেলের পুনরূপটা হচ্ছে কি পিকচার এলিমেন্ট। ওকে? আচ্ছা। এরপর আপনার রেজুলেশন, তাই না? রেজুলেশন হচ্ছে যে কি? আপনার আপনার স্ক্রিনে আপনি যে ছবিটা প্রদর্শিত হচ্ছে তার শার্পনেসকে হচ্ছে যে রেজুলেশন বলে, তাই না? আপনার রেজুলেশন যত ভালো হবে সেটা দেখতে আপনার তত বেশি ভালো লাগবে, তাই না? অর্থাৎ হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত ছবির শার্পনেসকে রেজুলেশন বলে। তাহলে নেক্সট টপিকটা আমি কি বললাম? পিক্সেলের পরে কি বললাম? রেজুলেশন। রেজুলেশন। ওকে, তাহলে রেজুলেশন হচ্ছে যে কি? আপনার কি বললাম? রেজুলেশন হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত ছবির শার্পনেস। স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্মতা বা শার্পনেস। সূক্ষ্মতা বা শার্পনেস এটাকে বলা হচ্ছে কি? রেজুলেশন। আচ্ছা, রেজুলেশন সমান ভার্টিক্যাল পিক্সেল ইনটু হরিজন্টাল পিক্সেল, এগুলো দরকার নেই তেমন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখতে পারেন। আম, এই তো এইগুলা। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা একটু জানলাম, পিক্সেল রেজুলেশন। এরপর কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডিভাইসের মধ্যে হচ্ছে প্রিন্টার। প্রিন্টার সম্পর্কিত কিন্তু অনেক কিছু পড়তে হবে। এগুলো আজকে আমি আলোচনা করবো না, এগুলো আমি আরেকটা ক্লাসে রেখেছি প্রিন্টারগুলোকে। তো প্রিন্টার কিন্তু আপনাদের যেহেতু একদম হচ্ছে যে কি আপনার প্রিন্টার হচ্ছে যে কি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আপনাদের জানেন আপনারা থিওরি যারা পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন আপনাদের কিন্তু প্রিন্টার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতো। আচ্ছা, এরপর আসেন পিক্সেল। সুস্মিতা কুণ্ড সুস্মি লিখেছেন তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক পিক্সেল। ঠিক আছে, রেজলিউশন একটা ছবি সূক্ষ্মতা পরিমাপক। ভেরি গুড। ওই যে পারছেন তো, শুধু শুধুই টেনশন করেন আপনারা। আচ্ছা, এইবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে এমন দুইটা ডিভাইসের নাম বলেন যেটা ইনপুট এবং আউটপুট উভয় পর্যায়ভুক্ত আমরা করতে পারি। ঠিক আছে, আমি কি বলেছি? এমন দুইটা ডিভাইসের নাম বলেন যেটা ইনপুট এবং আউটপুট উভয় পর্যায়ের ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? ব্যবহার করতে পারি। এরকম দুইটা ডিভাইসের নাম বলেন। ঠিক আছে? আচ্ছা, ইনপুট এবং আউটপুট উভয় পর্যায়ে আমরা এটাকে ব্যবহার করতে পারি।
আচ্ছা, টাচ স্ক্রিন, মোবাইল, তারপর টাচ স্ক্রিন, ওকে। তারপর হচ্ছে কি মডেম, টাচ স্ক্রিন। রাজিয়া সুলতানা সুমি বলেছেন আব্দুল রাব্বি বলেছেন টাচ স্ক্রিন। কঙ্কন ঠাকুর কাকুন বলেছেন টাচ স্ক্রিন। আচ্ছা আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন টাচ স্ক্রিন, প্লটার লিখছেন, মডেম, টাচ স্ক্রিন, পেন ড্রাইভ। ওকে, তাহলে দেখেন আপনার মডেম, হ্যাঁ মডেম হচ্ছে যে আপনি ইনপুট আউটপুট দুই ক্ষেত্রেই কি করা যাবে, এটাকে এই ডিভাইসটাকে ব্যবহার করা যাবে। ঠিক আছে, ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে, আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। তারপর টাচ স্ক্রিন, ঠিক আছে, এটাও ঠিক আছে, টাচ স্ক্রিন। এরপর হচ্ছে যে আপনার ক্যামেরা, ভিসিআর, ভিসিপি, তারপর হচ্ছে টিভি, ট্যাব রেকর্ডার, প্রিন্টার, স্ক্যানার, এগুলো কিন্তু ইনপুট আউটপুট ইউনিট হিসেবে কি করছে, কাজ করছে, ইনপুট আউটপুট ইউনিট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আপনারা তো মোটামুটি এই জিনিসগুলো বুঝছেন বা পারফর্ম করতে পারছেন। তাহলে এই জিনিসগুলোকে জাস্ট একটু আপনাদেরকে কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। যে আপনাকে বলতে পারে যে আচ্ছা নিজের আপনি এমন একটা ডিভাইসের নাম বলেন যেটা ইনপুট আউটপুট উভয় ক্ষেত্রে আপনি এটাকে কি করতে পারেন, উভয় পর্যায়ভুক্ত হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো বুঝলেন। আচ্ছা, তাহলে আমরা আসেন এবার আমরা কোথায় ছিলাম আসলে, বেসিক্যালি মনিটর, এখানে আউটপুট ইউনিটগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এইবার আসেন আমাদের আমাদের কিন্তু কি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা কিন্তু একটু ভালো করে দেখবেন, এই টপিকটা একটু ভালো করে দেখবেন, অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে একটু যাচাই বাছাই করে নেবেন। আমাদের তাহলে কি ইনপুট ডিভাইস, সিপিইউ অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, তারপর হচ্ছে দেখি আউটপুট ডিভাইস বা আউটপুট ইউনিট। ঠিক আছে, তাহলে এখন ইনপুট ইউনিট সম্পর্কেও বললেন, আউটপুট ইউনিট সম্পর্কেও বললেন। এখন একটু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের কতটুকু জানা আছে আপনারাই বলবেন, আমি খালি একটু আপনাদেরকে জিনিসগুলোকে গুছিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটার সিপিইউর কাজটা কি আসলে বেসিক্যালি? হ্যাঁ, আপনাকে বলবে যে আচ্ছা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের কাজটা কি বলেন তো। এইভাবেই করে কিন্তু প্রশ্নগুলো হয়, সিপিইউর পুনরূপটা বলেন, সিপিইউর কাজ কি বলেন। তাহলে সিপিইউর মূল কাজটাই হচ্ছে যে কি, কম্পিউটারের কোনো প্রোগ্রাম নির্বাহ করা এবং ডাটাকে প্রসেস করা। সহজ কথায় আপনি কিভাবে বলতে পারেন, কম্পিউটারের, সহজ ভাষায় আপনি কিভাবে বলতে পারেন, কম্পিউটারের কোনো প্রোগ্রাম নির্বাহ করা, কম্পিউটারের কোনো প্রোগ্রাম বা কোনো প্রোগ্রাম, এটা আমরা কি করব, নির্বাহ করা বা এক্সিকিউট করা, কম্পিউটারের কোনো প্রোগ্রাম নির্বাহ করা, কম্পিউটারের কোনো প্রোগ্রাম নির্বাহ করা এবং ডেটাকে প্রসেস করা। আপনি তো খুব ডিটেলস কোনো কিছু বলার, আপনার এখানে একদম একদম বুঝাতে হবে, এইভাবে বলতে হবে, এইভাবে বলতে হবে না, টু দ্য পয়েন্ট জিনিসগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সিপিইউর কাজ কি, কম্পিউটারের কোনো প্রোগ্রাম নির্বাহ করা এবং ডেটাকে প্রসেস করা। এটাই হচ্ছে যে মূলত সিপিইউর মূল কাজটা। ওকে, সিপিইউর মূল কাজটা। ঠিক আছে, আর সিপিইউকে আরেকটা জিনিস, অতি উৎসাহিত হয়ে অতিরিক্ত তথ্য দিতে যাবেন না, কারণ প্রশ্নকর্তা যিনি বসে আছেন উনি কিন্তু আসলে আপনার প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন তৈরি করার জন্য কি থাকে, মানে বসে থাকে। ঠিক আছে, যে আপনি একটা প্রশ্ন করলেন, যেমন আজকে কিন্তু আমি একটা ভাইবা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, সেইখানে প্রথম প্রশ্নটা করা হয়েছিল কি, যে আপনি আপনার যে অভিজ্ঞতা আছে বা আপনার যে পঠিত যে বিষয়গুলো আছে, যে পঠিত বিষয়গুলো আপনি আপনার ক্লাসে কিভাবে কাজে লাগাবেন। তাহলে স্বাভাবিকভাবেই হয়তো ওখানে উনি আনসার করেছিলেন এইভাবে যে আমি স্কুল লেভেলের যে প্রোগ্রামিং কনসেপ্টটা আছে বাচ্চাদের মধ্যে, আমি সেই প্রোগ্রামিং কনসেপ্টটাকে ডেভেলপ করার চেষ্টা করব। আমার যে প্রোগ্রামিং নলেজগুলো আছে সেগুলো হচ্ছে যে আমি মানে আমার স্কুলে সেগুলো হচ্ছে যে সেই কনসেপ্টগুলোকে লাগানোর চেষ্টা করব। ইভেন কি আমি হচ্ছে যে যে কোনো ধরনের আমার মোটামুটি আমার যে নলেজগুলো আছে প্রোগ্রামিং কনসেপ্ট সম্পর্কিত, এরকম হয়তো সাপোজ ধরেন কিছু বলেছিল। সেই প্রশ্নের সূত্র ধরে আবার প্রশ্ন করলো কি, তাহলে স্কুল লেভেলে বাচ্চাদের মধ্যে প্রোগ্রামিং নলেজ ডেভেলপমেন্ট করার গুরুত্বটা কি। হ্যাঁ, এগুলো আপনাকে বলতে হবে যে প্রোগ্রামিং এখন কিন্তু এখন যে আইসিটি বইগুলো আছে সেখানে কিন্তু পাইথন প্রোগ্রামিং থেকে শুরু করে সবকিছুই আছে। এই কনসেপ্টটা যদি ডেভেলপড হয়, হ্যাঁ, মানুষের বাচ্চাদের যে যুক্তি নির্ভর যে মানে আপনার যে কনসেপ্টটা আছে প্রোগ্রামিং এর, মানে সমস্যা সমাধানের যে কনসেপ্টটা আছে, বা যুক্তি দিয়ে আপনার যে কোনো একটা প্রবলেম সলভিং এর যে ব্যাপারগুলো আছে সেগুলো যদি ডেভেলপ হয়, তাহলে সে অনেক বড় বড় সমস্যা খুব সহজে কি করে ফেলতে পারবে, সমাধান করে ফেলতে পারবে। তো একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা অনেক সময় কি করি, যে আচ্ছা এই একটা জিনিস আমার জানা আসছে, আমার
কথাগুলো বুঝার চেষ্টা করিয়েন। আমি এই জিনিসটা আপনার জানা আসছে। আপনি কি করলেন? অনর্গল বলা শুরু করলেন। দেখেন এটা হবে, এটা হবে। না। হ্যাঁ, এটা কিন্তু আমরা করে ফেলি। আপনারা কিন্তু এই জিনিসটার সাথে আপনারা একমত হবেন কিনা জানি না যে একটা কমন প্রশ্ন থেকে আসছে, একদম ইন ডিটেইলস সব বলতে চাই। আপনি মনে করবেন কি আচ্ছা আমি যদি আমার এই জিনিসটা সম্পর্কে একদম ডিটেইলস বলে ফেলি তাহলে মনে হয় আমার এখানে বেশি মার্ক পাবো। ব্যাপারটা এরকম না। আপনি যেটা জানতে চেয়েছে টু দ্য পয়েন্ট আনসার করবেন এবং মনে রাখবেন নেসেসারি আরো মানে কি অ্যাডিশনাল ইনফরমেশন বেশি দিবেন মানে সেইখান থেকে আরো একটা প্রশ্ন আপনার তৈরি হবে। ঠিক আছে? তার মানে সিপিইউর কাজ কি কম্পিউটারে, হ্যাঁ, স্যার সিপিইউ বলতে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বুঝি। কম্পিউটারে কোনো প্রোগ্রাম নির্বাহ করা বা ডেটাকে প্রসেস করা এটাই মূলত স্যার সিপিইউর কাজ। শেষ। অ্যাপ্রোচটা বুঝার চেষ্টা করেন। আপনার অ্যাপ্রোচটা কি ধরনের হবে? হ্যাঁ, আপনি স্যার হ্যাঁ, এটাকে এটা বলে, এটাকে এটা বলে, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, এটা সেটা ইউনিট। বিরক্তিকর জিনিসগুলো বিরক্তিকর দেখাবে। ঠিক আছে? তাহলে কি বললাম? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ তাহলে সিপিইউর কাজটা বললেন। তারপর এখানে আপনি একটা ইনফরমেশন জেনে রাখলেন। এরপর হচ্ছে যে এটাকে কি বলা হয়? এই যে একটু আগেই যে আম সুস্মিতা কুন্ডু সুস্মি বলেছেন ব্রেইন অফ এ কম্পিউটার অর্থাৎ সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। এই প্রশ্নটা আপনাকে কিভাবে করতে পারে? আচ্ছা বলেন তো, কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলতে আমরা কম্পিউটারের কোন পার্টটাকে বুঝাই? ঠিক আছে? তাহলে সেটা আপনাকে বলতে হবে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং তার মানে এটা হচ্ছে কি কম্পিউটারের ব্রেইন। এটা হচ্ছে কি কম্পিউটারের ব্রেইন। এই যে দেখেন ছোট্ট জিনিসগুলো যদি আপনি প্রতিদিন ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় দিলেও তো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। এগুলো কি বারবার পড়তে হয়? হয় না। আবার এটা আপনার কি নামে পরিচিত? এটা মাইক্রো প্রসেসর বা শুধু প্রসেসরও বলা হয় এটাকে। ঠিক আছে? এটা হচ্ছে দেখি মাইক্রো প্রসেসর বা এটাকে শুধু প্রসেসরও বলা হয়। মাইক্রো বা এটাকে প্রসেসরও বলা হয়। ঠিক আছে? বা প্রসেসরও বলা হয়। ওকে? তাহলে আসেন এম এগুলো তো বেসিক্যালি আমরা জানি যে অনেকগুলো ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক সার্কিটের সমন্বয়ে গঠিত। আ আপনার সিপিইউর হচ্ছে যে আবার ৩ টা আমরা পার্ট আমরা জানি। তার মানে এর মধ্যে একটা হচ্ছে কি এএলইউ। এবার কিন্তু আপনাদের এটা পরীক্ষায় আসছিল। অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে? এএলইউ সংগঠনটা আসছিল। এগুলো একদম খুব ডিটেইলস দেখার দরকার নেই। জাস্ট এএলইউর কাজটা কি আপনার গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলো। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এটাই একটু জানা রাখতে হবে। হ্যাঁ, কমন জিনিসগুলাই। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তাহলে এটার কাজটা কি? এটা হচ্ছে যে গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলো করে থাকে। গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলো। গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলো করে। গাণিতিক এবং আচ্ছা। এরপর আসেন তারপর হচ্ছে দেখি কন্ট্রোল ইউনিট। ঠিক আছে? তাহলে কন্ট্রোল ইউনিটের কাজটা কি বলেন তো? কন্ট্রোল ইউনিটের কাজটা হচ্ছে যে কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান-প্রদান এবং তথ্য প্রবাহের দায়িত্ব পরিচালনা করে হচ্ছে দেখি কন্ট্রোল ইউনিট। ঠিক আছে? আচ্ছা। আর মেমোরি ইউনিট আমরা তো তথ্য প্রক্রিয়াকরণের সময় অনেক কিছু সংরক্ষণ করে রাখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি হচ্ছে যে মেমোরি ইউনিট। ঠিক আছে? তাহলে আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপর হচ্ছে যে কন্ট্রোল ইউনিট, তারপর হচ্ছে মেমোরি ইউনিট। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো? পুরো জিনিসটা কি দাঁড়ালো দেখেন তো? পুরো জিনিসটা কি দাঁড়ালো? আপনার এখানে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের মধ্যে আপনার কি থাকছে? কন্ট্রোল ইউনিট থাকছে। আপনার এখানে কি থাকছে? এখানে থাকতে হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তারপর আপনার সংরক্ষণের জন্য আপনি কি ব্যবহার করছেন? মেমোরি ব্যবহার করছেন, রাইট? আপনি মেমোরি ব্যবহার করছেন। ওকে? ঠিক আছে? তাহলে তারপর হচ্ছে যে কি? আর হচ্ছে যে আপনি কোনো কিছু ইনপুট দিচ্ছেন, সেটা প্রক্রিয়াকরণ হচ্ছে, সেটা প্রক্রিয়াকরণ হয়ে আপনাকে একটা কি দিচ্ছে? আউটপুট দিচ্ছে। ব্যাস আপনার এই জিনিসটা পড়া হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা তাহলে এই জিনিসগুলো আশা করি সমস্যা নেই। এখান থেকে দেখেন এবার, এই যে মেমোরি ইউনিট পড়তে গিয়ে, হ্যাঁ? তাহলে একদম ভাইবার মধ্যে সবথেকে কমন কোয়েশ্চেন ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি থেকে। খুবই গুরুত্বপূর্ণ ভাইবার জন্য। ঠিক আছে? কারণ মেক্সিমাম ভাইভাতেই কিন্তু এই স্কুল লেভেলের ভাইভাতে এটা জিজ্ঞেস করে। আচ্ছা একটা ভোলাটাইল মেমোরির নাম বলেন, একটা নন ভোলাটাইল মেমোরির নাম বলেন। ঠিক আছে? এগুলো কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ? আমি একটু করে জিনিসগুলোকে একটু লিখে যাচ্ছি। আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে যে RAM হচ্ছে যে কি ভোলাটাইল মেমোরি নাকি নন ভোলাটাইল মেমোরি? সেটা বলবেন। RAM টা ভোলাটাইল মেমোরি নাকি নন ভোলাটাইল মেমোরি? এটা বলবেন। খুব কমন কোয়েশ্চেন কিন্তু স্কুল লেভেলের জন্য। এগুলোই আপনাকে ধরবে। এগুলো আর খুব কঠিন কিছু না আসলে। RAM টা ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? আচ্ছা। তাহলে ভোলাটাইল মেমোরি বা এটাকে বলা হচ্ছে যে কি স্থায়ী মেমোরি।
ভোলাটাইল মেমোরি বা এটাকে বলা হচ্ছে যে কি স্থায়ী মেমোরি। আর আপনার নন ভোলাটাইল মেমোরি বা স্থায়ী মেমোরি, আর ভোলাটাইল মেমোরি বা এটাকে বলা হচ্ছে যে কি অস্থায়ী, এটাকে বলা হচ্ছে যে কি অস্থায়ী মেমোরি। ঠিক আছে, তাহলে সুলাইমান খান বলেছেন ভোলাটাইল, সুলাইমান ইভা বলেছেন, সুমাইয়া ইভা বলেছেন ভোলাটাইল, ফাতেমা জোহরা বলেছেন ভোলাটাইল। অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে নন ভোলাটাইল মেমোরি মানে হচ্ছে কি, যেগুলো হচ্ছে কি স্থায়ী মেমোরি, অর্থাৎ কম্পিউটার বন্ধ করার পরেও যেসব মেমোরিতে তথ্য সংরক্ষিত থাকে, কম্পিউটার বন্ধ করার পরেও, হ্যাঁ আশিক আরফিন রনি বলেছেন ভোলাটাইল। হ্যাঁ ঠিক আছে আপনাদের উত্তর। তার মানে কম্পিউটার বন্ধ করার পরেও যেসব মেমোরিতে তথ্য সংরক্ষিত থাকে তাদেরকে বলা হয় হচ্ছে যে নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি। যেমন উদাহরণগুলো একটু জেনে রাখবেন, হার্ড ডিস্ক, তাই তো, হার্ড ডিস্ক, তারপর হচ্ছে কি রম, তারপর হচ্ছে ডিভিডি, তারপর হচ্ছে ইউএসবি, ঠিক আছে, তারপর ইউএসবি ড্রাইভ, এগুলাই হচ্ছে কি মনে করেন নন ভোলাটাইল মেমোরি। আর ভোলাটাইলের মধ্যে র্যাম, এটাকে আপনি কি বলতে পারেন, ভোলাটাইল মেমোরি বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আপনাদেরকে আমি একটা কোয়েশ্চেন এখান থেকে করতে পারি, যদি আপনাদের কারো কাছে যদি জানা থাকে তাহলে বলতে পারেন। এখন একটা জিনিস খেয়াল করেন, তার মানে অস্থায়ী মেমোরি মানে হচ্ছে যে কম্পিউটার বন্ধ করলে যেসব মেমোরিতে তথ্য সংরক্ষিত থাকে না তাদেরকে বলা হয় হচ্ছে কি অস্থায়ী মেমোরি। এখন এমন একটা মেমোরির নাম বলেন, এখানে কিন্তু এখন মেমোরি হিসাবে কিন্তু অনেক ধরনের মেমোরি আছে, যেমন হচ্ছে যে রেজিস্টার আছে, ক্যাশ লেভেল 1 আছে, ক্যাশ লেভেল 2 আছে, র্যাম আছে, ভার্চুয়াল মেমোরি আছে। তাহলে কোন মেমোরিটার ধারণ ক্ষমতা কম কিন্তু গতি বেশি? বলেন তো, আমি যে মেমোরিগুলোর নাম বলেছি সেখান থেকে কোন মেমোরির ধারণ ক্ষমতা কম কিন্তু গতি বেশি? আমি কি কি বলেছি, এখন কোন কোন মেমোরির নাম বলেছি? রেজিস্টার, ক্যাশ লেভেল 1, ক্যাশ লেভেল 2, র্যাম, ভার্চুয়াল মেমোরি। এখানের মধ্যে কোন মেমোরিটার ধারণ ক্ষমতা কম, ক্যাপাসিটি কম, ঠিক আছে, কিন্তু গতি বেশি? কিন্তু গতি বেশি, এটা কোন মেমোরি যে ধারণ ক্ষমতা কম কিন্তু গতি বেশি? আচ্ছা, সুলাইমান খান বলেছেন রম নন ভোলাটাইল, সুলাইমান খান বলেছেন ক্যাশ মেমোরি, সুমাইয়া ইভা বলেছেন রেজিস্টার। হ্যাঁ আপনাদের জানা থাকলে বলতে পারেন। অর্থহীন কবি আমি বলেছেন রেজিস্টার, ক্যাশ মেমোরি। হ্যাঁ তার মানে ধারণ ক্ষমতা কম কিন্তু, অর্থাৎ ক্যাপাসিটি কম কিন্তু স্পিড বেশি, ঠিক আছে, কিন্তু গতি বেশি, কোন মেমোরির? হ্যাশ মেমোরি বলেছেন। আচ্ছা, সাধন কুমার বলেছেন ক্যাশ মেমোরি। এরপর বাকিদের জানা থাকলে বলেন। রাজিয়া সুলতানা সুমি লিখেছেন ক্যাশ মেমোরি, সুস্মিতা কুন্ডু সুস্মি লিখেছেন ক্যাশ মেমোরি, সাইমন আজাদ লিপ্ত লিখেছেন ক্যাশ লেভেল 1। এটা উত্তর হচ্ছে রেজিস্টার। রেজিস্টার, রেজিস্টার হচ্ছে যে ধারণ ক্ষমতা কম কিন্তু গতি বেশি, ঠিক আছে। তার মানে এই যে দেখেন প্রথমে হচ্ছে যে কি দেখেন রেজিস্টার, রেজিস্টারের পর হচ্ছে যে ক্যাশ লেভেল 1, ঠিক আছে, আপনার ক্যাশ লেভেল 1, ক্যাশ লেভেল 1, তারপর হচ্ছে যে ক্যাশ লেভেল 2, তারপর হচ্ছে র্যাম, তারপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি। দেখেন আপনি যত উপর থেকে নিচের দিকে নামবেন, আপনি যত উপর থেকে নিচের দিকে নামবেন আপনার ক্যাপাসিটি কি দেখেন, ক্যাপাসিটি কম থেকে বেশির দিকে যাবে। ওকে, তার মানে রেজিস্টারের ক্যাপাসিটি কম, ঠিক আছে, তার মানে আপনার ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি যত আপনি নিচের দিকে যাবেন ক্যাপাসিটি বাড়তে থাকবে, আর যত আপনি উপরের দিকে যাবেন স্পিড বাড়তে থাকবে, গতি বাড়তে থাকবে। দেখেন ঊর্ধ্বমুখী আছে, তার মানে রেজিস্টারের কিন্তু ক্যাপাসিটিটা কম কিন্তু গতি হচ্ছে যে সব থেকে বেশি, ঠিক আছে। তার মানে এখানে উত্তর হবে যে কোন মেমোরির ধারণ ক্ষমতা কম কিন্তু গতি বেশি, এটা উত্তর হবে হচ্ছে কি রেজিস্টার, ঠিক আছে। আচ্ছা আরেকটা ইনফরমেশন এখানে জেনে রাখবেন, প্রসেসরের সব থেকে কাছে থাকে হচ্ছে যে রেজিস্টার, প্রসেসরের সব থেকে বা সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার, সব থেকে কাছে থাকে হচ্ছে যে রেজিস্টার। ওকে, ছোট ছোট জিনিসগুলো একটু জেনে রাখলেন, ব্যাস হয়ে গেল। তারপর এখান থেকে তাহলে আমি কয়টা তথ্য জানলাম, আপনার প্রসেসরের সব থেকে কাছে থাকে হচ্ছে রেজিস্টার, ধারণ ক্ষমতা কম কিন্তু গতি বেশি, এটা হচ্ছে কার রেজিস্টারের। নন ভোলাটাইল মেমোরি হচ্ছে কোনগুলো, নন ভোলাটাইল মেমোরি হচ্ছে যে রম, আর ভোলাটাইল মেমোরি হচ্ছে র্যাম, এই দুটো মনে রাখবেন। গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম রেজিস্টারের। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ধারাবাহিক ক্রম, অর্থাৎ তথ্য প্রক্রিয়াকরণের ধারাবাহিক ক্রম, এই জিনিসটা কিভাবে বলতে পারি যে আপনার কম্পিউটারে যে তথ্যগুলো প্রক্রিয়াকরণ হচ্ছে, হ্যাঁ তথ্য প্রক্রিয়াকরণের
ক্রমগুলো কি? আপনি কোনো কিছু ইনপুট দিচ্ছেন, সেটা সিপিইউ প্রসেসিং করছে, তারপর হচ্ছে দেখি এরপর এখান থেকে একটা কি পাচ্ছেন? আউটপুট পাচ্ছেন। তাহলে তথ্য প্রক্রিয়াকরণের ক্রম। হ্যাঁ, এটা হচ্ছে দেখি কম্পিউটারের, এটা হচ্ছে কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ক্রম। তথ্য প্রক্রিয়াকরণের ক্রম। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ইনপুট সিপিইউ, এরপর হচ্ছে কি আউটপুট। আচ্ছা, তাহলে কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইসের সাহায্যে তথ্য আদান প্রদানের কাজটি কিন্তু করে কে? প্রসেসর করে। ঠিক আছে, এটা তো বুঝতেই পারছেন আশা করি, এগুলো নিয়ে তেমন কোনো সমস্যা নাই। এরপর আসেন, এরপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। দেখেন, এটা আপনারা যারা পারেন তারা আনসার করার চেষ্টা করেন। আচ্ছা, এবার আসেন, এখানে ছোট ছোট কিছু কনসেপ্ট রাখবেন। ঠিক আছে, এখানে আপনার কিন্তু স্কুল লেভেলের মধ্যে খুব বেশি আসলে মানে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, এটা তো আপনাকে পারতেই হবে। অর্থাৎ স্কুল লেভেলের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট যা পড়েছিলেন এখানেও সেম টু সেম আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, এগুলো তো আপনাকে পারতেই হবে। তো আরো কিছু ছোট ছোট জিনিস আপনি একটু জেনে রাখতে পারেন। যেমন হচ্ছে দেখি আপনার মেশিন ভাষা। হ্যাঁ, কারণ আপনাদের অনুবাদক প্রোগ্রাম এটা একটু পড়ার প্রয়োজন হইতে পারে। তো সেটার জন্য আপনি একটু মেশিন ভাষা কি এটা একটু জেনে রাখলেন। ঠিক আছে, মেশিন ভাষা কি? তাহলে মেশিন ভাষাটা কি? মেশিন ভাষা হচ্ছে দেখি আমরা আম, আমরা কি করছি? 0 আর 1, আমরা মেশিন ভাষায় শুধু 0 আর 1 ব্যবহার করে আমরা কাজ করছি। ঠিক আছে, যেটাকে কম্পিউটারের নিজস্ব ভাষা বলে। ঠিক আছে, কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে দেখি মেশিন ভাষা, এবং এখানে আমরা কি নিয়ে কাজ করছি? 0 এবং 1 ব্যবহার করে আমরা কি করছি? কাজ করছি। এখন এই মেশিন ভাষার সুবিধাটা কি? মেশিন ভাষায় রচিত প্রোগ্রামটা আপনার বা কোনো একটা নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। অর্থাৎ এই এই কনসেপ্ট নিয়ে আলোচনাটা আমি কোন টপিক থেকে করছি? এই আপনাদের যে একটা অনুবাদক প্রোগ্রাম বা এই সম্পর্কিত কিছু তথ্য আসে পরীক্ষায়, সেই তথ্যটা থেকে রিলেট করে আমি এই জিনিসটা করার চেষ্টা করছি যে মেশিন ভাষাটা কি? মেশিন ভাষাতে আপনি গুরুত্বপূর্ণ তথ্য কি মনে রাখলেন? যে এটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা, এটা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় আপনি শুধু 0 আর 1 ব্যবহার করে কাজ করছেন। এটার ফলে কি হচ্ছে? যে যেকোনো একটা নির্দেশ আপনাকে আমি বললাম যে আচ্ছা মেশিন ভাষার সুবিধাটা কি? মেশিন ভাষার সুবিধা হচ্ছে কি? মেশিন ভাষার ফলে আপনি এ ভাষায় যেকোনো নির্দেশ, হ্যাঁ, যেকোনো নির্দেশ কম্পিউটার, যেকোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। যেকোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। যেকোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। ওকে, তাহলে এখন মেশিন ভাষার, মনে করেন মেশিন ভাষাটা আমি দুইটা জিনিস পড়বো এখানে, সোর্স প্রোগ্রাম আর একটা হচ্ছে কি অবজেক্ট প্রোগ্রাম। ওকে, তাহলে এটার আগে বুঝেন জিনিসটা, ব্যাপারটা বুঝেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে মেশিন ভাষার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে কি? যে কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে এবং অতি অল্প মেমোরির প্রয়োজন হয়। কিন্তু অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যে আপনি 0 আর 1 দিয়ে যদি কোনো প্রোগ্রাম লিখতে হয় সেটা আসলে বেসিক্যালি অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং এটাতে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ অসুবিধা আপনাদেরকে বলি। একটা মেশিনের জন্য আপনি যদি কোনো প্রোগ্রাম লিখেন, মেশিন ভাষায় রচিত প্রোগ্রামের ক্ষেত্রে অসুবিধাটা কি? আপনি যেকোনো একটা মেশিনের জন্য যদি আপনি একটা প্রোগ্রাম লিখেন, অন্য কোনো মেশিনে সেই প্রোগ্রামটাকে কি করতে পারবেন না? অন্য ধরনের কম্পিউটারে সেটাকে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ একটা কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। তার মানে আমি কি বলেছি? এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম, এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম, এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। অন্য ধরনের, এটা হচ্ছে মেশিন ভাষার মূল অসুবিধাটা। অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না। আশা করি বুঝতে পারছেন, ব্যবহার করা যায় না। ওকে, তাহলে এটা হচ্ছে মেশিন ভাষার অসুবিধা। তার মানে এবার আসেন, আপনাকে আমি এখানে প্রশ্নগুলো কিভাবে করতে পারি সেটা বুঝে নেবার, যে মেশিন ভাষা থেকে আপনাকে আমি ভাইভাতে প্রোগ্রাম প্রশ্ন কিভাবে জিজ্ঞেস করতে পারি। যেমন আমি করতে পারি, আচ্ছা কোন ভাষাটা বলেন তো কম্পিউটারের সাথে সরাসরি বা কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে? কোন ভাষাটা কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে? সেটা কি হবে? মেশিন ভাষা হবে। বুঝতে পারছেন প্রশ্নগুলো কিভাবে হতে পারে? বা
প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। যেমন আপনি যদি মেশিন ভাষায় যদি কোনো একটা প্রোগ্রাম লিখেন, সেটা তো অনুবাদ করে আপনার কম্পিউটারকে বোঝানোর প্রয়োজন নাই। আপনি যদি আপনার ভাষায় লিখেন, তাহলে হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি কম্পিউটারকে 0 আর 1 এ কনভার্ট করার কি আছে? প্রয়োজন হচ্ছে। কিন্তু আপনি তখন আপনাকে কিন্তু অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করতে হবে। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এগুলো ব্যবহার করতে হবে। কিন্তু যদি আপনি মানে সরাসরি মেশিন ভাষায় লিখেন, তাহলে সেটা আপনার অনুবাদকের কি হয় না? অনুবাদকের প্রয়োজন হয় না মেশিন ভাষায়। আর আপনার লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে কোন ভাষায়? মেশিন ভাষায়। আপনি সরাসরি লিখলে সেটা সরাসরি কম্পিউটার বুঝে দিতে পারবে। এটাতে কোনো অনুবাদ করার প্রয়োজন হবে না। আচ্ছা, এটা জানলেন, মেশিন ভাষাটা জানলেন, এখানে আর তেমন কোনো কিছু না জানলেও কোনো সমস্যা নাই। এরপর আপনি যেটাতে যে জিনিসগুলো দেখতে পারেন সেটা হচ্ছে কি যে হ্যাঁ, আমি যে জিনিসটা বোঝানোর জন্য এটা আমি আসলে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর। এই যে আমি বলেছি যে মেশিন ভাষায় অনুবাদ করার প্রয়োজন হয় না, তাহলে এই জিনিসটা সম্পর্কে একটু পড়তে পারেন। অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক তাহলে এই অনুবাদক প্রোগ্রামটা কি? এখানে এই জিনিসটা একটু মনে রাখবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনার আমরা যদি মেশিন ভাষায় কোনো একটা প্রোগ্রাম লিখি, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম, এটাকে বলা হচ্ছে যে অবজেক্ট প্রোগ্রাম। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামটাকে বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। ঠিক আছে, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামটাকে বলছে হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। ঠিক আছে, আর অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রাম, অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রাম, এটাকে বলছি হচ্ছে আমরা অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রাম, এটাকে বলা হচ্ছে যে সোর্স প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এবার অনুবাদক প্রোগ্রামটা কেন প্রয়োজন? আপনাকে প্রশ্নটা এইভাবে করে করতে পারে যে আমার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার জন্য আমার অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন। কারণ অন্য যে কোনো ভাষায় আমি যদি প্রোগ্রাম লিখি, তাহলে তো কম্পিউটার সেটা বুঝবে না। তাহলে কম্পিউটার বুঝবে কি? মেশিন ভাষা। তাহলে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় হচ্ছে দেখি অবজেক্ট প্রোগ্রাম। তাহলে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে দেখি, তাহলে আপনি এটা কি করছেন? অন্য যে কোনো ভাষায় যদি আপনি প্রোগ্রাম লিখেন, সেটাকে আপনি বলছেন হচ্ছে সোর্স প্রোগ্রাম। আর এই অনুবাদক প্রোগ্রামের সাহায্যে আপনি সোর্স প্রোগ্রামকে কিসে রূপান্তর করতে পারবেন? এই সোর্স প্রোগ্রামকে আপনি অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করতে পারবেন। আর অবজেক্ট প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে আসলে? বেসিক্যালি মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম। তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি জিনিসটা যে আপনার অনুবাদক প্রোগ্রাম কি করে? অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রাম অর্থাৎ সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম অর্থাৎ অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা হচ্ছে দেখে অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে, কারণ আমি মেশিন ভাষায় রূপান্তর না করলে কম্পিউটার তো সেটা বুঝবে না। তাহলে অনুবাদক প্রোগ্রাম কয়েকটা অনুবাদক প্রোগ্রামের নাম বলেন। হ্যাঁ, কয়েকটা অনুবাদক প্রোগ্রামের নাম বলেন। কম্পাইলার, ইন্টারপ্রেটার, তারপর হচ্ছে দেখি অ্যাসেম্বলার। তাহলে এগুলো হচ্ছে দেখি বিভিন্ন অনুবাদক প্রোগ্রামের নাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অনুবাদ করার জন্য আমরা অ্যাসেম্বলার ব্যবহার করি, এছাড়া আমরা কম্পাইলার আর ইন্টারপ্রেটার ব্যবহার করি। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্যটা দেখতে পারেন। হ্যাঁ, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্যটা দেখতে পারেন। এই জিনিসগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ স্কুল লেভেলের জন্য। এগুলো একটু দেখতে পারেন যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, একটা কমন পার্থক্য, দুইটা পার্থক্য একটু জেনে রাখবেন যদি খুব বেশি টাচের মধ্যে নাও থাকেন। যে কম্পাইলারের মূল পার্থক্যগুলোর মধ্যে কি? আপনার কম্পাইলার হচ্ছে যে সমস্ত প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে। ঠিক আছে, আপনার কম্পাইলার হচ্ছে যে সমস্ত প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে যে এক লাইন করে অনুবাদ করে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবেন। কম্পাইলার হচ্ছে যে সমস্ত প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে যে এক লাইন করে অনুবাদ করে। ঠিক আছে, তাহলে এইগুলো একটু দেখে নিতে পারেন। আর আরেকটা যদি গুরুত্বপূর্ণ পার্থক্য বলি, কম্পাইলার ক্ষেত্রে কি সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে হচ্ছে যে কি প্রতিটি লাইনে ভুল প্রদর্শন করে এবং ভুল পাওয়া মাত্রই কাজ কি করে দেয়? বন্ধ করে দেয়। ভুল পাওয়া মাত্রই কাজ বন্ধ করে দেয়। তাহলে দুইটা পার্থক্য কি বললাম? একটা হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, কম্পাইলার হচ্ছে সমস্ত প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। ঠিক আছে, আর কম্পাইলার হচ্ছে যে সমস্ত ভুল একসাথে প্রদর্শন করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে যে প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে এবং ভুল পাওয়া মাত্রই কাজটা কি করে দেয়?
বন্ধ করে দেয়। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী আলোচনা আমরা করব হচ্ছে যে অ্যাম মানে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট রিলেটেড যে বিভিন্ন প্রোগ্রামের অ্যালগরিদমগুলো, তারপর ফ্লোচার্টগুলো, ঠিক আছে? পরবর্তী সেশনে আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটু ভিন্ন বিষয়গুলো নিয়ে একটু কথা বলি, আপনি ভাইবা সম্পর্কিত। তো আমরা আজকে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করলাম। একটু আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে। আমাকে জাস্ট এই জিনিসটা একটু বলবেন যে আমরা আজকে যেইভাবে কিছু টপিক সম্পর্কে আলোচনা করলাম, এইভাবে করে আমরা এই সেশনগুলোকে কন্টিনিউ রাখবো কিনা? আপনারা যদি বলেন যে এই জিনিসগুলো আপনাদের উপকারে আসবে বা এইভাবে দেখালে আপনাদের জিনিসগুলো ভাইবা সম্পর্কিত একটা প্রিপারেশন আপনাদের তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমরা এই সেশনগুলোকে কন্টিনিউ রাখার চেষ্টা করব। আমি এগুলোকে কন্টিনিউ রাখার চেষ্টা করব। যারা আছেন একটু আমাকে জানাবেন যে আমরা এই যে আজকে যেমন বেশ কিছু টপিক নিয়ে একটু আলোচনা করলাম, আপনারাও দেখলেন, হ্যাঁ, আপনাদের জানা জিনিসগুলোকে একটু রিভাইজ করে নিলেন, ঠিক আছে? এটা আমরা কন্টিনিউ রাখলে আপনাদের উপকার হবে কিনা? আচ্ছা, জি। ফাতেমাতুর জোহরা লিখেছেন, জি। সাইমুন নাজাত লিপ্ত, হ্যাঁ, হ্যাঁ। সাধন কুমার লিখেছেন, জি স্যার। আচ্ছা, আমরা আমি আরো বেশ কিছু পিডিএফ ইতিমধ্যে গুছিয়েছি। সেই জিনিসগুলো হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সেশনগুলো সুস্মিতা কুন্ডু সুস্মি বলেছেন, সেশনগুলো অনেক উপকার আসবে। সো প্লিজ কন্টিনিউ অফ হিজ সেশন স্যার। অর্থহীন কবি আমি লিখেছেন, জি স্যার, কন্টিনিউ রাখলে উপকার হবে। দেবজ্যোতি অধিকার লিখেছেন, কাইন্ডলি কন্টিনিউ রাখেন স্যার। আচ্ছা, সমস্যা নেই। আপনাদের আমি সবসময় আসলে আপনাদের যে কোনো কিছুতে আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় বা আপনাদের কারণ একটা জিনিস কি অনেক সময় হচ্ছে যে আমরা জানা জিনিসগুলোকেই মানে গুছিয়ে পড়তে পারি না একটু, ঠিক আছে? যেমন আপনি আজকে একটু মানে প্রায় 1 ঘন্টার মধ্যে আমার সাথে যুক্ত ছিলেন, বেশ কিছু টপিক নিয়ে একটু আলোচনা করলাম। হ্যাঁ, যদিও আমি একটু অসুস্থ, তারপরেও আমি ভাবলাম যে যেহেতু আপনাদেরকে বলেছি আমি লাইভে আসি, তো আলোচনা করলাম বিভিন্ন জিনিসগুলো এবং এই জিনিসগুলোকে গুছিয়ে কিছু সামারি করে যদি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিই বা আপনারা যদি এগুলো দেখে যেতে পারেন, সমস্যা নাই তো। আমাদের তো এগুলো অবশ্যই অনেক কাজে আসবে এবং আপনাদের ভাইবাটাও ভালো হবে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এই জিনিসগুলো আমি কন্টিনিউ রাখবো। অবশ্যই আমি এই জিনিসগুলোকে কন্টিনিউ রাখবো এবং আমি আগে হয়তো ২ টা মনে হয় পিডিএফ স্কুল লেভেলে শেয়ার করেছি এবং কলেজ লেভেলের জন্য সেম ওয়েতে রাখার চেষ্টা করব। এবং এগুলো জুমে হোক বা এখানে ফেসবুক লাইভে হোক এসে আপনাদের সাথে এই জিনিসগুলো সম্পর্কে ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আরো বেশ কিছু বিষয় নিয়ে আসলে কাজ করছি। অনেকগুলো বিষয় আছে যেগুলো এখনই আপনাদের সাথে শেয়ার করছি না। ধাপে, ধাপে আপনাদের সাথে শেয়ার করব। নতুন বছর আসছে, অনেক কিছু নতুন প্ল্যানিং আছে। আমি honestly স্পিকিং, সত্যিকার অর্থে আমি আমার প্ল্যাটফর্মটাকে এমনভাবে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করছি যেখানে আপনি জাস্ট আপনি একটা কাজ করতে চাচ্ছেন, আপনি একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা গাইডলাইন প্রয়োজন, বা একটা সাপোর্ট প্রয়োজন, সেই জিনিসটা যাতে আপনি পুরোপুরি পান। ঠিক আছে? তো যেমন আপনার আইটি সেক্টর বলতে তো শুধুমাত্র আমার এনটিআরসি আইসিটি বোঝাচ্ছে না। আমার বিসিএস এর আইসিটি আছে। তারপর হচ্ছে যে অনেকে সফটওয়্যার ফার্মের প্রতি ইন্টারেস্টেড আছেন। অনেকে হচ্ছে যে বাইরে এমএস এর বিষয়ে অনেক কিছু তথ্য জানার প্রয়োজন আছে। অর্থাৎ আইটি রিলেটেড কিন্তু অনেক কিছু আছে। ব্যাংক আইটি আছে, অনেক কিছু আছে। তো মনে করেন সবকিছু আমরা একসাথে স্টার্ট করতে না পারলেও, আমি অন্য কোনো কিছু স্টার্ট করতে না পারলেও, অন্তত আমি কিছু পডকাস্টের মাধ্যমে তো কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে পারি, তাই না? কিছু আইডিয়া বলতে যেমন মনে করেন আমি এটা অনেকের সাথে শেয়ার করেছি। যেমন অনেকে হচ্ছে সফটওয়্যার ফার্মে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোতে এপ্লাই করেন বা জবের জন্য চেষ্টা করেন। তাহলে আমি বাংলাদেশের টপ লেভেল যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে সেখানে যারা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে আছে তাদেরকে যদি আমি প্ল্যাটফর্মে নিয়ে আসি বা নিয়ে আসে যদি তাদের সাথে আমি মনে করেন ১ ঘন্টা একটা সেশন করলাম, সেখান থেকে একটা গাইডলাইন দিলাম। বা অনেকে হচ্ছে যে সামনে বিসিএস রিটেন দিবেন। হ্যাঁ, তাহলে বিভিন্ন কলেজগুলোতে হচ্ছে যে যারা আইসিটি লেকচারার হিসাবে আছেন, আমি এরকম ৩-৪ জনের সাথে কথা বলে আমরা এখান থেকে একটা সেশন করলাম। অর্থাৎ আপনাদেরকে মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া। কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এই বিষয়গুলো। এইগুলো নিয়ে আমিও আসলে বেসিক্যালি অনেকগুলো কাজ করছি এবং খুব দ্রুত
এই জিনিসগুলোর ইমপ্লিমেন্ট আমরা দেখতে পারবো, যাতে এই প্ল্যাটফর্ম থেকে আপনারা আইটি রিলেটেড নলেজগুলো এবং অনেক নতুন বছরে অনেক সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য। একটা সত্যি কথা বলবো, আসলে এই চাকরি পরীক্ষা দিতে গিয়ে আপনি যদি একটা প্রপার গাইডলাইন যদি পান, একটা ভালো গাইডলাইন আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে, একটা বাজে গাইডলাইন আপনাকে বাজে জায়গায় নিয়ে যাবে। আর আপনি একটা প্ল্যাটফর্ম থেকে যদি আপনার এই হেল্পগুলো পান, এই সাপোর্টগুলো পান, তাহলে আপনি আপনার প্রিপারেশনটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন সামনে। এটাই হচ্ছে কথা। আর সেই সবকিছু চিন্তা করেই কাজ করছি। নতুন বছরে নতুনভাবেই এই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, ঠিক আছে? তো আজকে একটা সেশন নিলাম। আপনাদের যেহেতু ডিসেম্বরের লাস্টে পরীক্ষা শুরু হচ্ছে এবং জানুয়ারিতেই বাকিদের পরীক্ষাগুলো হবে, আমরা এই সেশনগুলো কন্টিনিউ রাখবো। আমি এরকম ডেট দিয়ে দিব। এভাবে ফেসবুক লাইভে এসে বা এর পরবর্তীতে যদি আমাদের কোনো আরো কিছু জিনিস শেয়ার করার মাধ্যমে দেখাতে হয়, তাহলে জুমে এসে, হ্যাঁ, বিভিন্নভাবে আমরা এই জিনিসগুলোকে করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমার পেজের সাথেই থাকবেন, আর এই ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, পিডিএফ গুলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে আমরা মোটামুটি একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে পরিণত হতে পারবো। এটাই হচ্ছে কথা। আর আপনাদের সবার জন্য সবসময় আমি অনেক বেশি প্রে করি, অনেক বেশি শুভকামনা থাকে আপনাদের জন্য। ভাইভাগুলো ভালো করে দেন, দেখবেন যে টেনশন নেওয়ার কিছু নেই। অনেকে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান, হ্যাঁ, মেসেজ পাঠান যে স্যার কতদিন সময় লাগবে, কতদিন গিয়ে লাগবে। এক একজনের সিচুয়েশন এক এক রকম। জবটা সবারই দরকার, সোজা কথা হচ্ছে সেটা। তো টেনশন করবেন না, রিল্যাক্স থাকেন। আপনাদের যে কাজগুলো পরবর্তীতে হতো, যেগুলো দেরিতে হতো, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে এই রেজিস্ট্রেশন, শূন্য পদের চাহিদা, ঠিক আছে, এগুলো যেগুলো দেরিতে হতো, এইগুলো হচ্ছে যে কি আপনাদের পরবর্তীতে সময় লাগবে না। ভাইবা শেষ হবে, আমি বলছি আমার যেটা ধারণা, ভাইবা শেষ হওয়ার সাথে সাথে আপনারা খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন এবং খুব দ্রুত গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে আপনাদের নিয়োগগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তো এখন এখন কি করবেন? এখন একটাই কাজ, সেটা হচ্ছে যে ভাইবার জন্য নিজেকে একটু প্রিপেয়ার করেন, আর অন্য যে চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন সেগুলো কন্টিনিউয়াসলি পড়তে থাকেন। আপনার কাজটা আপনি করে যান, বাকিটা হচ্ছে যে গড সেটা দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। মাতামত জোহরা বলেছেন রেকর্ড দিন স্যার, হ্যাঁ অবশ্যই দিব। নয়ন স্কাই বলেছেন পিডিএফ কই পাবো? আমি আসলে বেসিক্যালি এখন ইমেজ আকারে দিয়েছি। আমি পরবর্তীতে যেগুলো ইমেজ আকারে দিচ্ছি এগুলো সব আপনাদের পিডিএফ করে দিয়ে দিব, তাহলে পরীক্ষার আগে আপনাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট সেশনে আবার সবার সাথে দেখা হবে। আপনাদের যেহেতু আপনাদের যতক্ষণ রেসপন্স থাকবে আমি এই জিনিসগুলো কন্টিনিউ করবো, এটা আপনাদেরকে আমি কথা দিয়েছি এবং সেই কথাটা আমরা রাখবো। এবং 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি রিলেটেড প্লাস কিছু রিটেন ক্লাসও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি। আমি জানি না যে আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন কিনা। আমি আপনাদেরকে এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে যে ক্লাসগুলো দিচ্ছি বা যে এখান থেকে যে রেকর্ডেড জিনিসগুলো আছে, হ্যাঁ, বা 19তম নিবন্ধনের জন্য যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য বা রিটেনের জন্য যে ভিডিওস গুলো তৈরি করছি, সেগুলো সবগুলো সুন্দরভাবে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি চ্যানেলের লিঙ্কটা এখানে দিচ্ছি। সবাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারবেন। আর যে কোনো প্রয়োজন, যে কোনো কিছুতে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে শেয়ার করেছি। সবাই চ্যানেলটা থেকে দেখতে পারবেন, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে সেশনটা আমরা এখানে শেষ করছি। নেক্সট সেশনটা আমরা খুব দ্রুত আরেকটা সেশন নিব, সেখানে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মানে এই টপিক রিলেটেড আরো কিছু গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করবো এবং পর্যায়ক্রমে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের সেশনে যারা যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তী যারা রেকর্ড দেখছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই আমার জন্য প্রে করবেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি এবং আপনাদেরকে সার্ভিসগুলো যথাযথভাবে পারফেক্টলি দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।